হ্যালো ভিউয়ার্স, ম্যাথ মস্তি উইথ শাকির ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা নাম্বার সিস্টেমের থার্ড পার্ট দেখব। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, দেখো, দ্য লিস্ট নাম্বার দ্যাট মাস্ট বি সাবট্রাক্টেড ফ্রম 1294 সো দ্যাট দ্য রিমেনিং নাম্বার when divided by 9, 11, 13 will leave in each case the same remainder 6 is। আচ্ছা, আমরা আগে একটা সূত্র শিখেছিলাম যে একটা সংখ্যাকে যদি তিনটে তিনটে করে পেয়ার তৈরি করি, তাহলে সেই পেয়ারের ডিফারেন্সটা যদি 7, 11, 13 দিয়ে ডিভাইজেবল হয়, তাহলে পুরো বড় সংখ্যাটাই 7, 11, 13 দিয়ে ডিভাইজেবল হয়। কিন্তু এখানে এই অঙ্কের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। আমাকে কিন্তু কোনো জায়গায় বলে দেওয়া নেই এই সংখ্যাটাই 9, 11, 13 দিয়ে ডিভাইজেবল, বরঞ্চ এটা বলে দেওয়া আছে এই সংখ্যা থেকে কোনো একটা সংখ্যা বিয়োগ করতে হবে। বিয়োগ করার ফলে যে বিয়োগফলটা হবে সেই বিয়োগফলটাকে এই প্রত্যেকটি সংখ্যা দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 6 ভাগশেষ আসবে। তাহলে এই জিনিসটার সঙ্গে ওই জিনিসটা গুলিয়ে ফেললে চলবে না। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে যেহেতু এই তিনটে সংখ্যা দিয়ে বিভাজ্য হবে এবং এই তিনটে সংখ্যা প্রত্যেকটা প্রাইম, তাহলে আমি কি করব, এই তিনটে সংখ্যার এলসিএম বের করে নেব। এলসিএম অফ কি হবে, 9, 11 আর 13। 11 দ্বারা মাল্টিপ্লাই করলে 1 বসে যায়, 3 বসে যায়, আর 3 এর সঙ্গে 1 যোগ করলে হয় 4 বসে গেল। এর সঙ্গে 9 গুণ করলাম, 3 লং 27 7, হাতে রইল 2, 4 লং 36 আর 2 38 8, হাতে রইল 3, 9 কে 9 আর 3 12, তাহলে 1287। তাহলে শুধু তো এই তিনটে সংখ্যা দিয়ে ডিভিজিবল হলে হবে না, তার সঙ্গে 6 রিমাইন্ডার আসবে। তাহলে কি করবো, 6 যোগ করে দেবো। তাহলে 7 6 13 3, হাতে রইল 1, 8 1 9 আর 12 বসে গেল। তাহলে সংখ্যাটা হলো এইটা। যে সংখ্যাটা আমরা খুঁজছিলাম সেটা হলো এইটা, কিন্তু আমরা বসিয়েছি কত, আমরা বসিয়েছি 1294। তাহলে কত বিয়োগ করতে হবে, 1294 থেকে 1293 বিয়োগ করলে 1 হয়, তাহলে একটা হলো উত্তর। সোজা ছিল। এটা কিন্তু এসএসসি সিপিও 2020 সালে এসেছিল। আচ্ছা, তারপরে একটা অঙ্ক আছে, দেখো, হোয়াট লিস্ট ভ্যালু হুইচ শুড বি অ্যাডেড টু এত টু মেক ইট ডিভিজিবল বাই 7, 11 আর 14। তাহলে দেখো, এটাও কিন্তু এসএসসি সিজিএল প্রি 2020 সালে এসছে। এই অঙ্কটার সঙ্গে ফের বলবো, আবার আগের যে কথাটা বলেছিলাম সেটা ঘুরিয়ে ফেলবে না। এখানে বলে দেওয়া আছে এই সংখ্যাটা কিন্তু কোনো জায়গায় বলে দেওয়া নেই যে এই সংখ্যাটা 7, 11 এবং 14 দ্বারা ডিভাইজেবল। হচ্ছে হোয়াট লিস্ট ভ্যালু শুড বি অ্যাডেড, তাহলে এর সঙ্গে কোনো সংখ্যা যোগ করতে হবে। যোগ করার পরে সংখ্যাটা 7 এবং 14, 7, 11 এবং 14 দ্বারা ডিভাইজেবল হবে। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে 7, 11 এবং 14 এর এলসিএম বের করতে হবে। আচ্ছা বলো, যে সংখ্যাটা 14 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটা তো অবশ্যই 7 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি করব, 7টাকে না নিয়ে 14 এবং 11 এর এলসিএম বের করে নেব। তাহলে এলসিএম অফ কি হবে, এলসিএম অফ 11 আর 14, 11 আর 14। তাহলে কি হয়, সহজ নিয়ম, 4 বসে যাবে, 1 বসে যাবে, 4 1 5, 154। তাহলে আমাদেরকে বলছে লিস্ট ভ্যালু অ্যাড করতে বলছে, যাতে করে এই যে সংখ্যাটার সঙ্গে এমন করে সংখ্যা যোগ করো যাতে করে সেই সংখ্যাটা এইগুলো দ্বারা বিভাজ্য হবে। নিশ্চয়ই এইগুলো দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটা 154 মাল্টিপ্ল হবে। আমি ধরে নিচ্ছি সেই সংখ্যাটা হলো 154 কে। তাহলে 154 কে কে কি দিয়ে গুণ করে যাব, যার ফলে এই সংখ্যাটার কাছাকাছি আসবে। তাহলে লিস্ট ভ্যালু বলেছে সব থেকে কম ভ্যালু যোগ করতে হবে। তাহলে 154 কে আমি কি করবো, ওটা দিয়ে ভাগ করি। তাহলে 154 কে ভাগ করছি কত দিয়ে, 1, 8, 1, 2, 154 একে 154, বিয়োগ করো 4 আছে কত দিলে 11, 7 দিলে 11, হাতে দিলে 5 একে 6, 6 কত 8, 2 দিলে, আর এখানে 2টা নেমে গেল। তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ করি, দেখো 2 দিয়ে গুণ করলে কি হয়, 2 দিয়ে যদি গুণ করি, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 0 হাতে রইল 1, 5 দুগুণে 10 হাতে রইল 1, 2 একে 2 এর একে 3। তাহলে ঠিকঠাক হলো কিনা দেখে নাও, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 0 হাতে রইল 1, 2 একে 2 একে 3। আমার হয়েছে কত, 308। কিন্তু এখানে উপরে কত আছে, এখানে 272। তাহলে কত যোগ করতে হবে, নিশ্চয়ই এই দুটো ডিফারেন্স করে যেতে হবে। 2 আছে কত দিলে 8, 6 দিলে, 7 আছে কত দিলে 10, 3 দিলে, আর 2 আছে কত, 7 আছে কত 10, 3 দিলে, 10 হাতে রইল 2 একে 3, 3 দিলে মিলে গেল 0। তাহলে কত অ্যাড করতে হলো, 36 অ্যাড করতে হলো। ব্যাস। এখন আমরা দেখে নেব ফাইন্ড দ্য ম্যাক্সিমাম পাওয়ার অফ এ প্রাইম নাম্বার পি ইন n ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল সম্পর্কে আমরা আগেই জেনে নিয়েছি। প্রাইম নাম্বার পিটা n ফ্যাক্টোরিয়ালের মধ্যে সর্বোচ্চ কত পাওয়ারে আসবে সেটা আমাদের জানার বিষয়বস্তু। দেখো, একটা সংখ্যা নেওয়া আছে 19, তাহলে 19 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 3-এর সর্বোচ্চ পাওয়ার কত হতে পারে সেটা আমাদের জানতে হবে। কিন্তু সাবধান, এখানে দেখতে হবে 3টে কিন্তু প্রাইম নাম্বার,
তাহলে আমরা কিন্তু প্রাইম নাম্বারের পাওয়ার সব থেকে কত হতে পারে সেটা এই পদ্ধতিতে বের করতে পারবো। তাহলে কি করব, 3 দিয়ে ভাগ করব এই সংখ্যাটাকে, 3 6 18, জাস্ট ভাগফলটা নেব, কোশ্চেনটা নেব, আবার ভাগ করব, 3 2 6, তখনই বন্ধ করে দেবো যখন এই যে ডিভাইজার থেকে কোশ্চেনটা ডিভাইজার থেকে রিমাইন্ডারটা ছোট চলে আসবে। যেহেতু রিমাইন্ডার 2 ছোট চলে এসছে, তাহলে এখানে স্টপ করে দেবো। যেগুলো এখানে কোশ্চেন পেলাম সেই কোশ্চেনগুলোকে যোগ করে দেবো, মানে ভাগফলগুলোকে যোগ করে দেবো। 6 + 2 মানে 8, এই 8টাই হবে 3-এর ম্যাক্সিমাম পাওয়ার। বোঝা গেল, সোজা ব্যাপার ছিল। একইভাবে দেখো 137 137 ফ্যাক্টরিয়াল ইজ কমপ্লিটলি ডিভাইজেবল বাই 11^n, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ n। মানে আমাদের বলতে চাইলাম কি, এখানে বললো যে 137 সংখ্যাটা পুরোপুরি 11^n এর দ্বারা ডিভাইজেবল। তাহলে 11^n দ্বারা যদি পুরোপুরি ডিভাইজেবল হয় তাহলে n এর ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলছে। তাহলে n এর ম্যাক্সিমাম ভ্যালু মানে n এর কোন মানের জন্য 11^n সম্পূর্ণরূপে 137 ফ্যাক্টরিয়াল দ্বারা বিভাজ্য। তার মানে সেই একই কথা। তাহলে n এর 11 এর পাওয়ার ম্যাক্সিমাম কত হবে 137 এর মধ্যে আছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে 137 সংখ্যাটা বসিয়ে দেবো, কত দিয়ে ডিভাইড করব, যেহেতু 11 এর কথা বলা আছে 11 দিয়ে ডিভাইড করব, আর সবসময় এখানে ভাগফল নেব। 11 1 11, 12 13, 2 27, 11 2 22, আবার কি করব, ভাগ করব 11, 11 1 11, তাহলে ছোট হয়ে যাচ্ছে রিমাইন্ডার, আর যোগ করার দরকার নেই। তাহলে এই ভাগফলগুলো কি করব, যোগ করব। 12 + 1 মানে কত, 13। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার কত হবে, ম্যাক্সিমাম পাওয়ার কত হবে, 13 হবে, 13 উত্তর। আমরা এখন দেখে নেব 8 ফ্যাক্টরিয়ালের মধ্যে 6 এর পাওয়ার সব থেকে বেশি কত হয়। তাহলে 8 ফ্যাক্টরিয়ালকে যদি ভাঙা যায়, 8 ফ্যাক্টরিয়াল কী হবে, 8 ফ্যাক্টরিয়াল মানে 8 × 7 × 6 × 5 × 4 × 3 × 2। 6 এর পাওয়ার সব থেকে বেশি কত থাকবে, 3 এর পাওয়ার সব থেকে বেশি কত থাকবে, 2 এর পাওয়ার সব থেকে বেশি কত থাকবে। এই তিনটে জিনিস আমরা দেখে নেব, এখান থেকে কিছু একটা কনক্লুশনে আসবো আমরা। × 2 × 1। লক্ষ্য করো, যদি আমরা এটাকে ভাঙি তাহলে 6 সব থেকে বেশি কত বলেছে এখানে, তাহলে 6 মানে 6 এখানে একটা রয়েছে, আর কত দেখতে পাচ্ছি এখানে 3 আর 2 মিলে একটা 6 থাকবে। তার মানে আমি বলতে পারি 8 × 7 × 6 কত হলো, 1 আর 1, এটা যদি জুড়ে নেওয়া যায় তাহলে 1 1 + 1 মানে 2 চলে আসবে, ইন্টু কি হবে 5 4, 5 × 4 × 5 × 4, আর কোনো জায়গায় 3 নেই যেহেতু, তাহলে 6 এর পাওয়ার আসবে না। এবার লক্ষ্য করি 3 এর পাওয়ার কতগুলো থাকবে, তাহলে 8 × 7 × 6টাকে ভাঙলে হবে 3 × 2, তাহলে 6 এর পাওয়ার যেহেতু 2 ছিল তাহলে এই পাওয়ারটা এখানে এসে বসবে, আবার এখানে এসেও বসবে, ইন্টু 5 × 4, মানে আমি 2 এর স্কোয়ার আকারে লিখতে পারি। তাহলে দেখো এখানে 6 এর পাওয়ার ম্যাক্সিমাম ছিল এখানে 2, এখানে 3 এর ম্যাক্সিমাম পাওয়ারটাই কিন্তু 2। এবার দেখি 2 এর পাওয়ার কত, 8 মানে কি 2 এর কিউব, 2 এর পাওয়ার 3, ইন্টু 7 বসে গেল, ইন্টু 3 এর মাথায় 2, ইন্টু 2 এর মাথায় 2 গুণ 5 গুণ 2 এর স্কোয়ার। 2 কতখানা রয়েছে এখানে, 3টে, 2টো 5টা, 2টো 7টা, 7খানা 2, 7 একটা ছিল, 3খানা 2খানা 3, ইন্টু 5 একখানা, এই জিনিসটা দাঁড়ালো। তাহলে 2 এর ম্যাক্সিমাম পাওয়ার কত দাঁড়ালো, 7 দাঁড়ালো। আমরা মনে রাখবো যখন কোনো ফ্যাক্টরিয়ালের মধ্যে কোনো কম্পোজিট নাম্বারের সর্বোচ্চ পাওয়ার বের করতে বলবে, তাহলে এই কম্পোজিট নাম্বারটাকে প্রাইম নাম্বারে ভেঙে দেবো। যেটা বড় নাম্বার হবে, 3 আর 2 এর মধ্যে বড় কে, 3, তাহলে এই বড়টার ম্যাক্সিমাম পাওয়ার হবে এই কম্পোজিট নাম্বারের পাওয়ার। তাহলে কি বললাম, আরেকবার বলি, কোনো একটা ফ্যাক্টরিয়ালের মধ্যে যদি কোনো কম্পোজিট নাম্বারের সর্বোচ্চ পাওয়ার খুঁজে বার করতে বলা হয়, তার ওই সর্বোচ্চ পাওয়ার বের করার জন্য আমরা কম্পোজিট নাম্বারকে দুটো প্রাইম ফ্যাক্টরে ভেঙে দেবো। যে প্রাইম ফ্যাক্টরটার মান ভ্যালু বেশি হবে সেই প্রাইম ফ্যাক্টরটার পাওয়ারটাই হবে ওই কম্পোজিট নাম্বারের পাওয়ার। বোঝা গেল তাহলে কি বললাম। তাহলে এখানে আমি বলতে পারি যে ইন 8 ফ্যাক্টরিয়াল power of 6, maximum power of 6, power বলা ভুল, maximum power of 6 equal to বলা যেতে পারে
ম্যাক্সিমাম পাওয়ার অফ, কোনটা বললাম, যেটা বড় প্রাইম নাম্বার, তাহলে কত হবে, ম্যাক্সিমাম পাওয়ার অফ 3, ব্যাস হয়ে গেল। ঠিক একই দেখো যেটা বললাম সেই জিনিসটা, যেটা অঙ্ক দেওয়া আছে 123 ফ্যাক্টরিয়াল ইজ কমপ্লিটলি ডিভাইজেবল বাই 6n, তাহলে 6n দিয়ে পুরোপুরিভাবে বিভাজ্য। কিন্তু আমরা যে সূত্রটা প্রথম দিকে পড়েছিলাম, কিছুক্ষণ আগে এটা পড়েছিলাম, সেখানে কিন্তু প্রাইম নাম্বারের কথা বলা হয়েছিল, যে n ফ্যাক্টরিয়ালের মধ্যে যদি p যদি প্রাইম নাম্বার হয় তাহলে p এর ম্যাক্সিমাম পাওয়ারটা বের করার জন্য একটা নিয়ম বলা হয়েছিল। কিন্তু কম্পোজিট নাম্বারের জন্য সূত্র বলা হয়নি। তাহলে কম্পোজিট নাম্বারের জন্য যখন বার করতে হলে আমরা কি করব, কম্পোজিট নাম্বারকে দুটো ভাগে ভেঙে দেবো, দুটো প্রাইম নাম্বারে ভেঙে দেবো। যে প্রাইম নাম্বারটা বড়, সেই বড় প্রাইম নাম্বারের সর্বোচ্চ পাওয়ারটাই হবে এই কম্পোজিট নাম্বারের পাওয়ার। তাহলে দেখো এখানে 6n, 6কে ভেঙে দিচ্ছি আমি, 6কে যদি ভাঙি কি হবে, তাহলে একটা হবে 3, একটা হবে 2, তাহলে 3 এর পাওয়ারটাই হবে 6 এর ম্যাক্সিমাম পাওয়ার, 3 এর ম্যাক্সিমাম পাওয়ারটাই হবে 6 এর ম্যাক্সিমাম পাওয়ার। তাহলে আমি দেখতে পাবো 123 এর ফ্যাক্টরিয়ালের মধ্যে 3 এর সর্বোচ্চ পাওয়ার কত হতে পারে সেই নিয়মটা আমার জানা আছে। তাহলে 3 4 12, 3 1 কে 3, একবার হলো, আবার 3 দিয়ে ভাগ করবো, 3 1 কে 3, 1 11, 3 3 কে 9, আবার 3 দিয়ে ভাগ করবো, 3 4 12, আবার 3 দিয়ে ভাগ করবো, 3 1 কে 3, যেহেতু রিমাইন্ডার ছোট হয়ে গেছে কোশ্চেনটা থেকে, তার ডিভিজের থেকে, তাহলে আর ভাগ করা যাবে না। তাহলে কি করবো, এগুলোকে কি করবো, যোগ করে দেবো, যোগ করলে যেটা হবে উত্তর সেটাই উত্তর। তাহলে 4 1 5, 3 8 1 9, আর 4 1 5 59, 59 অ্যান্সার। এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি 198 ফ্যাক্টরিয়াল ইজ কমপ্লিটলি ডিভাইজেবল বাই 35n, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ n। এই কিছুক্ষণ আগে আমরা বললাম কি 35টা কি নাম্বার, কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার যদি হয় তাহলে 35 সংখ্যাটাকে আমরা দুটো প্রাইম নাম্বারের ফ্যাক্টরে ভেঙে নেব, একটা হলো 5, একটা হলো 7। আমাদেরকে 35 সংখ্যাটার পাওয়ার যে n রয়েছে সেই n এর ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে। সেক্ষেত্রে কি হবে, যে সংখ্যাটা প্রাইম ফ্যাক্টরের মধ্যে বড় তার পাওয়ারটাই হবে 35-এর পাওয়ার। তাহলে আমরা কি করব, আমরা বের করব 198 এর মধ্যে ম্যাক্সিমাম 7-এর কত পাওয়ার রয়েছে, 7 2 মানে 14, তাহলে 19 থেকে 14 চলে গেলে পড়ে থাকে 5, 5 10 58, 7 7 49, 7 8 56। তাহলে এবার কি করবো, 7 দিয়ে, 7 4 28, কম হয়ে যাচ্ছে, যেহেতু রিমাইন্ডার যেহেতু কম ডিভিজের থেকে, তাহলে আর করার দরকার নেই। 28 4 কত হবে, 32, এই 32টি হবে 35, 35 সব থেকে বড় পাওয়ার। একইভাবে দেখো খুব ভালো অঙ্ক একটা দেওয়া আছে, ইফ a ইন্টু বি ফ্যাক্টোরিয়াল ইজ কমপ্লিটলি ডিভাইজেবল বাই 5^11, হোয়ার a ইজ এ সিঙ্গেল ডিজিট নাম্বার। সিঙ্গেল ডিজিটের কথা বলে দেওয়া আছে কিন্তু। আচ্ছা কি জানতে চাইছো ওরা, ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ বি, বি এর মান সব থেকে কম কত হতে পারে। মানে বলে দেওয়া ছিল এই যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটা সম্পূর্ণরূপে 5^11 দ্বারা ডিভাইজেবল। মানে আমি ঘুরিয়ে বলতে পারি এই 5^11 সংখ্যাটা পুরোপুরি এই সংখ্যাটার মধ্যে ঢুকে রয়েছে, এই সংখ্যাটার মধ্যে লুকিয়ে রয়েছে। তাহলে আমাকে বলতে বলছে, আর কি শর্ত দেওয়া আছে, এ হলো একটা সিঙ্গেল ডিজিট নাম্বার, তাহলে বি এর মান সব থেকে কম কত হবে। তাহলে এ যদি সিঙ্গেল ডিজিট হয় এবং বির মান যদি এখানে বলে দেওয়া থাকে যে এ ইন্টু বি ফ্যাক্টোরিয়াল, এটা দেওয়া ছিল, কমপ্লিটলি ডিভাইজেবল মানে হলো 5^11 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 0 আসবে। তাহলে আমি বলতে পারি যদি 0 আসতে হয় এবং বির মান যদি সব থেকে কম আনতে হয় তাহলে এটাকে অবশ্যই এর সঙ্গে কাটতে হবে। তাহলে এর জায়গায় আমি কি বসাতে পারি, 5 বসাতে পারি, তবে একটা কেটে গেলে তাহলে 5-এর পাওয়ার 10 আসবে। এখন আমাকে বুঝতে হবে বি এর মান কত নেব যার ফলে বি ফ্যাক্টরিয়ালের মধ্যে 5টা 10 বার ঢুকে থাকবে। তাহলে আমরা জানি 5 10 50 যদি হয়, 50 ফ্যাক্টরিয়াল মানে নিশ্চয়ই কত হয়, 50 ফ্যাক্টরিয়াল মানে হবে যেটা, সেটা হলো 50 থেকে শুরু করে আর 1 পর্যন্ত সবার কি হয়ে যাবে, 50 49 এরকম করে কি হবে, গুণ হয়ে যাবে 1 পর্যন্ত। কিন্তু আমার টার্গেট কি, আমার টার্গেট এরকম করে গুণ করে যাওয়া নয়, আমার টার্গেট হলো এই যে গুণগুলোর মধ্যে কতগুলি 5 লুকিয়ে রয়েছে সেগুলো খুঁজে বার করা। তাহলে আমি কি করবো, 5-এর টেবিল পড়ে যাব। তাহলে 5 5 1 5, একটা 5 হলো, 5 10, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 লং 45 আর 5 10 50। এবার লক্ষ্য করব এখানে 5 একটা রয়েছে, এখানে রয়েছে একটা 2টো
তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। আচ্ছা, খুব ভালো করে খেয়াল করে লক্ষ্য করো, 25-এর মধ্যে কিন্তু দুখানা 5 রয়েছে। তাহলে আমি যদি এই 5 থেকে শুরু করে আর এই 45 পর্যন্ত গুণ নিই, তাহলে কিন্তু 10খানা 5 চলে আসে। কারণ একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। তাহলে আমি বির মান যদি 45 নিই, তাহলে 45 ফ্যাক্টরিয়ালের মধ্যে 10খানা 5 লুকিয়ে রয়েছে। তাহলে বি সব থেকে কম মান কত হবে? 45। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস ইন একটা প্রোডাক্ট, চারটের মধ্যে কোন অপশনটা হবে। আচ্ছা, জিরো জিরো কতগুলি থাকবে সেটা আনতে বলছে। তার মানে জিরো মানে কি? জিরো মানে হলো 5 এবং 2 এর কম্বিনেশন। তাহলে 5 এবং 2 মিলিয়ে তবে জিরো আনা সম্ভব। তাহলে আমাদের খেয়াল করতে হবে 5 এবং 2 এর পাওয়ার কত রয়েছে। যখন আমরা দেখব 5 এবং 2 এর পাওয়ার, সেক্ষেত্রে 5 এবং 2 এর মধ্যে যার পাওয়ার কম থাকবে তত সংখ্যক জিরো থাকবে। বোঝা গেল? কারণ ধরো 5-এর পাওয়ার ধরো 25 রইল, আর 2 এর পাওয়ার ধরো 10 রইল। তাহলে 5 বেশি থাকলো, 25খানা 5 থাকলো, 5 এবং 2 দুজন একসঙ্গে থাকলে তবে তো জিরো আনা সম্ভব। তাহলে আমি একসঙ্গে যদি জিরো আনতে যাই, তাহলে কি লিখতে পারি? 5 × 2, পুরোটার পাওয়ার 10 চাপিয়ে দিতে পারি। আর বাকি যে 5-এর পাওয়ার এক্সট্রা রইল, মানে 10টা যদি নিয়ে নেয়, 15খানা এক্সট্রা রইল। এই 15খানা 5 তো জিরো তৈরি করতে পারবে না। কারণ কি? এই 5 2 ছাড়া জিরো তৈরি করতে পারবে না। তাহলে আমি বলতে চাইলাম 5 এবং 2 এর মধ্যে যার পাওয়ারটা কম তত সংখ্যক জিরো আসবে। ঠিক একইভাবে লক্ষ্য করো, এখানে যে প্রোডাক্টটা দেওয়া আছে, আমরা প্রত্যেকটা জায়গা থেকে যদি 5 কমন, এখান থেকে 5 কমন নিচ্ছি, 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 তাহলে কি হবে? 1 × 5 × 2 = 10, 2 × 5 × 3 = 15, রোটেট করে চলবে এরকম। 5 × 14 = 70। তাহলে কতগুলো 5 এখান থেকে বের করে আনলাম? 14খানা, 140খানা। 5 × 14 = 70, 14 মানে এখানে 1 4 0 140। তাহলে 140খানা 5 আমি বের করে আনলাম। কেন? এখান থেকে 5 বের করলাম, এখান থেকে 5 বের করলাম, এখান থেকে 5 বের করলাম, এরকম করে একদম লাস্ট ডিজিট যেটা রয়েছে সেই সংখ্যা নিশ্চয়ই 5 বের করে আনবো। আগে আমরা কিছুক্ষণ আগে শিখেছি আমরা যে 1 থেকে শুরু করে 140 পর্যন্ত, বা ঘুরি হবে 140 থেকে শুরু করে 1 পর্যন্ত, প্রোডাক্টটাকে আমরা কি নামে ডাকি? এটাকে বলা হয় 140 ফ্যাক্টরিয়াল। এবার 140 ফ্যাক্টরিয়ালের মধ্যে আমাদের উদ্দেশ্য থাকবে কতগুলি 5 রয়েছে এবং কতগুলি 2 রয়েছে। অলরেডি আমরা দেখতে পেলাম 5-এর পাওয়ার 140 হয়ে গিয়েছে। তার মানে 5-এর সংখ্যা অনেক, কিন্তু 2-এর সংখ্যা কতগুলো আছে সেটা আমাদের জানার বিষয়বস্তু। তাহলে আমরা তো জানি যে একটা ফ্যাক্টরিয়ালের মধ্যে সর্বোচ্চ কোনো প্রাইম নাম্বারের পাওয়ার কত হবে জানার নিয়ম। তাহলে আমি দেখি চেক করে 2 কতগুলো রয়েছে। 2 7 × 2 = 14, 0, 2 35 × 2 = 70, 2 17 × 2 = 34, 2 8 × 2 = 16, 2 4 × 2 = 8, 2 2 × 2 = 4, 2 1 কে 2। তাহলে 1 যেহেতু ছোট হয়ে গিয়েছে রিমাইন্ডার, তাহলে আর ভাগ করার দরকার নেই। তাহলে এগুলোকে যোগ করতে হবে, এগুলোকে সব যোগ করতে হবে। যোগ করে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাই হবে 2 এর সর্বোচ্চ পাওয়ার 140 ফ্যাক্টরিয়ালের মধ্যে। তাহলে যোগ করো, 7 0 ছিল 0 5, 7 5 12, 12 8 20, 4 24, 2 26, 1 27 7, হাতে রইল 2, 2 1 3, 3 3 6, 6 7 6 13, 137খানা 2 পাওয়া যাবে ম্যাক্সিমাম। এবার এই 5-এর ফ্যাক্টরিয়াল তো 140 চলেই এসেছিল, আর এখান থেকে ফের আবার 140-এর মধ্যে নিশ্চয়ই ম্যাক্সিমাম 5-এর পাওয়ার কত হবে সেটা একটা এরকম করে বার করা যাবে। আমি ধরে নিচ্ছি 5-এর পাওয়ার n সংখ্যক আসবে, আর 2-এর পাওয়ার কতগুলো এলো? 137খানা, 137খানা। এবার বলো, এই 5-এর পাওয়ার যে 140, আবার 5-এর পাওয়ার যে আরও কিছু আসবে, সেগুলো কি জিরো তৈরি করতে পারবে? পারবে না, কারণ 5 এবং 2 দুজনে কম্বিনেশন করে তবেই জিরো আসে। তাহলে আমি লিখতে পারি 5 × 2 = 137। আর বাকি যে 5গুলো পড়ে রইল, 3টে 5 বা 5n, এরা তো জিরো তৈরি করতে পারবে না, কারণ 5 2 ছাড়া কোনোদিন জিরো তৈরি করতে পারে না। তাহলে আমি বলতে পারি যে জিরোর ম্যাক্সিমাম পাওয়ার কত হবে? জিরোর ম্যাক্সিমাম পাওয়ার 137 হবে। আচ্ছা, এখানে বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস ইন দ্য প্রোডাক্ট অফ, একটা প্রোডাক্ট দেওয়া আছে। একইভাবে আমরা একটু চোখে দেখে নেবো। প্রথমে দেখো, এখানে 5 রয়েছে, এর মধ্যেও 5 রয়েছে, এর মধ্যেও 5 রয়েছে, এর মধ্যেও 5 রয়েছে, এর মধ্যে 5 রয়েছে, সবার মধ্যে 5 রয়েছে। কিন্তু ব্যাপারটা হলো আমাদের 2-এর সংখ্যাটা কম। তাহলে আমি বললাম যখন আমরা 10 মানে জিরো বার করতে চাইবো কতগুলি জিরো আছে, তাহলে আমরা দেখবো 5 এবং 2-এর কম্বিনেশন।
5 এবং 2 এর মধ্যে যে সংখ্যাটা কম রয়েছে তার পাওয়ারটাই হবে জিরোর সংখ্যা। তাহলে আমি এখানে 5 আছে, এখানে এটাকে ভাঙলে কীরকম হবে 5 × 2। এখানে দেখো এটাকে ভাঙলে কীরকম হবে 5 × 8, 8টাকে বলতে পারি 2 এর কিউব। এটাকে ভাঙলে কীরকম হবে 25 × 2, 25 মানে 50 হয়, 25 × 2। আর দেখো কোনো জায়গায় 2 পাচ্ছি না, কিন্তু 5 অর্ডের 1টা 2টো 4টে 5টা আর অনেক পাবো। তাহলে আমি দেখতে পাচ্ছি 2 এর সঙ্গে কতগুলো আছে, একখানা 2 হচ্ছে, এখান থেকে 3খানা 2 হচ্ছে, 3 একে 4 আর 1 এ 5। তাহলে ম্যাক্সিমাম 5টা 5 এর পাওয়ার হচ্ছে, মানে 2 এর পাওয়ার হচ্ছে, 2 এর পাওয়ার ম্যাক্সিমাম 5খানা হচ্ছে। আর 5 এর পাওয়ার তো প্রচুর, 5 এর পাওয়ার তো নিয়ে শেষ করা যাবে না, কিন্তু আমার যেহেতু 2 এর পাওয়ারটা কম রয়েছে, তাহলে আমি বলবো নাম্বার অফ জিরো কতগুলি পাওয়া যাবে, নাম্বার অফ জিরো পাওয়া যাবে 5খানা। এখানে দেখো একটা জিনিস দেওয়া আছে, ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস ইন 38 ফ্যাক্টরিয়াল প্লাস 39 ফ্যাক্টরিয়াল। আগের অঙ্কে আমরা মাল্টিপ্লিকেশনের মধ্যে নাম্বার অফ জিরো বার করেছিলাম, এখানে ফ্যাক্টরিয়ালের অ্যাডিশনের মধ্যে নাম্বার অফ জিরো বার করতে বলেছে। আচ্ছা, এই নাম্বার অফ জিরো মানে 10 বা 10-এর পাওয়ার আকারে কোনো জিনিস আসবে, 10 বা 10-এর পাওয়ার আকারে। এখন 10 কি নাম্বার, 10 কম্পোজিট নাম্বার। আমি আগে বলেছিলাম কম্পোজিট নাম্বারের পাওয়ার দেখতে গেলে কম্পোজিট নাম্বারকে দুটো প্রাইম নাম্বারে ভাঙতে হয়, 5 এবং 2। এর মধ্যে যে প্রাইম নাম্বারটা বড় তার পাওয়ারটাই হয় ওই বড় কম্পোজিট নাম্বারের পাওয়ার, এটা আমি আগে বলেছিলাম। কিন্তু অঙ্ক করার সময় একটু কমন সেন্স ইউজ করবে। ধরো দেখা গেল এমন এলো 5 এর পাওয়ার এলো 20 আর 2 এর পাওয়ার এলো 6, তাহলে কি 5 এবং 2 মানে 5 একা একা কি জিরো তৈরি করতে পারবে? জিরো তৈরি করতে কোনোদিন পারবে না। 2 একা একা কি কোনোদিন জিরো তৈরি করতে পারবে? পারবে না। তাহলে আমাকে দেখতে হবে 5 এবং 2 এর মধ্যে যার পাওয়ারটা কম সেই পাওয়ারটা যেন নেওয়া হয়। যার পাওয়ারটা কম, ধরো দেখা গেল 2 এর পাওয়ার কম, তাহলে এক্ষেত্রে 10 কতগুলি আসবে, 2 × 5, পুরোটার পাওয়ার যদি 6 হয়, এই 6খানা 10 আসা সম্ভব। আচ্ছা, এই অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে দেখো, এখানে বলে দেওয়া আছে 38 ফ্যাক্টরিয়াল 39 ফ্যাক্টরিয়াল। আমি 38 ফ্যাক্টরিয়ালটাকে বসিয়ে রাখলাম, প্লাস 39 ফ্যাক্টরিয়ালটাকে 39 × 38 ফ্যাক্টরিয়াল ভেঙে দিলাম। 38 ফ্যাক্টরিয়ালটা দুদিকে আছে, কমন নিয়ে নিলাম। তাহলে এখানে পড়ে থাকবে 1 আর এখানে পড়ে থাকবে 39। তাহলে 38 ফ্যাক্টরিয়াল ইন্টু 39 প্লাস 1 মানে 40, একটা জিরো বের হয়ে আসলো। এবার জিরো যেহেতু নিজে নিজে বের হয়ে এসছে, তাহলে জিরো জিরো এখানে আর দেখার দরকার, এখানে একখানা জিরো পাওয়া যাবে। এখন দেখতে হবে এর মধ্যে কতগুলো জিরো আসবে। আচ্ছা, 38 ফ্যাক্টরিয়াল মানে নিশ্চয়ই 1 থেকে গুণ হয়ে 2 2 3 4 করে গুণ করে করে 38 পর্যন্ত যেতে হবে। তাহলে 1 থেকে 38 পর্যন্ত 2 এর অভাব হবে না, কারণ 2 4 6 8 10 12 এরকম করে চলতেই থাকবে। তাহলে আমার উদ্দেশ্য থাকবে এই 38 ফ্যাক্টরিয়ালের মধ্যে প্রাইম নাম্বার 5 সর্বোচ্চ কতগুলো থাকতে পারে সেইটা দেখবো আমি। তাহলে 5 7 35, আবার 5 দিয়ে ভাগ করো 5, 1 কে 5, আর পাওয়ার সম্ভব নয়, কারণ ডিমেন্ডারটা ভাজকের থেকে কম চলে এসছে। তাহলে এই দুটো কি করতে হবে, যোগ করতে হবে, 7 + 1 মানে 8। তাহলে এই জায়গাটার মধ্যে 5 এর পাওয়ার ম্যাক্সিমাম 8 হতে পারে। আর এখানে তো দেখতেই পাচ্ছি 5 একটা রয়েছে, তাহলে এখানে যদি 8 থাকে আর এখানে যদি পাওয়ার 1 হয়, তাহলে 8 + 1 মানে কতগুলো পাওয়া সম্ভব, 9টা পাওয়া সম্ভব। 9টা অ্যান্সার হয়ে গেল। ঠিক একইভাবে লক্ষ্য করো, ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস ইন 60 ফ্যাক্টরিয়াল প্লাস 70 ফ্যাক্টরিয়াল প্লাস 80 ফ্যাক্টরিয়াল প্লাস 90 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, এখানে ডিফারেন্সটা দেখো, 38 ফ্যাক্টরিয়াল আর তার ঠিক পরের নাম্বার 39 ফ্যাক্টরিয়াল, তাহলে ডিফারেন্সটা 1 ছিল। যদি এরকম ডিফারেন্স বেশি থাকে তাহলে সেক্ষেত্রে তো দুটো সংখ্যা মানে এই ফ্যাক্টরিয়ালের ভ্যালুর সঙ্গে এই ফ্যাক্টরিয়ালের ভ্যালুর ডিফারেন্সটা অনেক বেড়ে যায়। আচ্ছা বলো তো, যদি একটা সংখ্যা থাকে 60, তার সঙ্গে একটা সংখ্যা যোগ করতে বললো 600, তার সঙ্গে আরেকটা সংখ্যা যোগ করতে বললো 6000, তার সঙ্গে আরেকটা সংখ্যা যোগ করতে বললো 60000, তাহলে সব থেকে শেষে মানে ইউনিট ডিজিটে কতগুলো জিরো আসা সম্ভব, একখানা জিরো আসা সম্ভব। কারণ বাকিগুলো এখানে যখন যোগ করবো 6 চলে আসবে, এখানেও 6 চলে আসবে, এখানেও 6 চলে আসবে, এখানে 6 চলে আসবে। আমার বলার উদ্দেশ্য হলো এই যতগুলো ফ্যাক্টরিয়াল আছে, যে ফ্যাক্টরিয়ালের মধ্যে সব থেকে কম সংখ্যক জিরো হবে সেই ফ্যাক্টরিয়ালের জিরোটাই হবে এই যোগফলের সব থেকে বেশি সংখ্যক জিরো। মানে ধরো 60 ফ্যাক্টরিয়ালের মধ্যে সব থেকে কম জিরো আছে, 70 ফ্যাক্টরিয়ালের মধ্যে বেশি আছে, 80 ফ্যাক্টরিয়ালের মধ্যে তার বেশি আছে, 19 ফ্যাক্টরিয়ালের তার বেশি আছে। কিন্তু এই বেশিগুলো আমার কোনো কাজে আসবে না, ফালতু ক্যালকুলেশন করা হবে। তাহলে আমার 60 ফ্যাক্টরিয়ালের মধ্যে যদি মিনিমাম জিরো থাকে, সেই মিনিমাম জিরোটাই হবে এই পুরো রাশিটার মধ্যে জিরোর সংখ্যা নির্ধারণ করবে। তাহলে 60 ফ্যাক্টরিয়ালের মধ্যে জিরো বের করতে চাই,
60 মানে যেহেতু একটা ইভেন নাম্বার আর দুইয়ের সংখ্যা ভরে রয়েছে ওর মধ্যে, দুইয়ের সংখ্যার কোনো কমতি নেই, তাহলে আমি চেষ্টা করব এর মধ্যে কতগুলি 5 আছে সেটাকে বের করা। 5 12 60, 5 2 10, তাহলে আর যাবে না কারণ 2 ছোট হয়ে যাচ্ছে। তাহলে 12 আর 2 কত হলো? 14খানা, 14খানা জিরো পাওয়া যাবে তাহলে, ব্যাস হয়ে গেল। এখানে বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস ইন 1 3 5 125 ইন্টু 2 টু দি পাওয়ার 18। তাই নাম্বার অফ জিরো বার করতে গেলে কি জানি আমরা? নাম্বার অফ জিরো বার করতে গেলে 5 এবং 2 এর মাল্টিপল হতে হবে। এখন এখানে লক্ষ্য করছি যে 1 3 5 মানে ওর সংখ্যাগুলোর মাল্টিপল 125 পর্যন্ত গিয়েছে, আর 2 এর তো পাওয়ার দেওয়াই আছে। তাহলে আমাকে এখান থেকে 5 এর পাওয়ারটা বের করতে হবে। আচ্ছা, যদি এই জায়গাটায় পুরো ন্যাচারাল নাম্বারের মাল্টিপল হতো তাহলে আমরা কি লিখতে পারতাম? এই গুণফলটাকে 125 ফ্যাক্টরিয়াল আকারে লিখতে পারতাম। এবার 125 ফ্যাক্টরিয়ালের মধ্যে খুব সহজভাবেই 5 এর সর্বোচ্চ পাওয়ার কত সেটা বের করে নেওয়া যেত। তাহলে আমি ধরে নেব এর মধ্যে ইভেন এবং অড সবগুলোই রয়েছে। তাহলে 125-এর মধ্যে 5 এর সর্বোচ্চ পাওয়ার কত হবে? 5 2 10, 2 25, 5 5 25, 5 দিয়ে ভাগ করছি, 5 5 25, আবার 5 দিয়ে ভাগ করছি, 5 1 কে 5। তাহলে টোটাল 5 এর পাওয়ার সর্বোচ্চ কত হচ্ছে? 25 5 30 31, 31 খানা হলো। কখন হবে? যখন এখানে ন্যাচারাল নাম্বার মাল্টিপল থাকবে। কিন্তু এখানে সমস্যা কি? এখানে হলো শুধু ওড নাম্বারগুলোর মাল্টিপল দেওয়া আছে। তাহলে আমাকে কি করতে হবে? যেগুলো 5 এর ইভেন মাল্টিপল সেগুলোকে কি করতে হবে? বাদ দিতে হবে তাহলে ওখান থেকে। তাহলে দেখো 5 এর ইভেন মাল্টিপল মানে 5 ইন্টু 2 মানে 10 এর মাল্টিপল নিতে হবে। তাহলে 10 ইন্টু 1 করে, 10 ইন্টু 2, 10 ইন্টু 3, 10 ইন্টু 4, 10 ইন্টু 5, 5 10 50, 10 ইন্টু 6, 6 10 60। একইভাবে 10 ইন্টু 7, 10 ইন্টু 8, 10 ইন্টু 9, 10 ইন্টু 10 100, 10 ইন্টু 11 110, 10 ইন্টু 12 120। এতদূর নিতে হবে। কেন এতদূর নিতে হবে? কারণ এখানে 125 রয়েছে। তাহলে 10 ইন্টু 13 নিলে 130 বেশি হয়ে যাবে, তাহলে নেওয়া যাবে না। তাহলে এই যে 10 ইভেন মাল্টিপল এতগুলো পেলাম, এই সবগুলোকে কী করতে হবে? সবগুলোকে বাদ দিতে হবে, কারণ ওই জায়গাটায় ইভেনগুলোকে সব বাদ দেওয়া হয়েছিল। এবার একটু খেয়াল করে লক্ষ্য করে দেখো, ভালো করে লক্ষ্য করো, এখানে যে সংখ্যাগুলো গুণ করে আসছে, তাহলে এখানে আমি ধরে নিয়েছি এখানে 10 মানে 10-এর মধ্যে কটা জিরো আছে? একখানা জিরো আছে। 10 1 কে 10, একখানা জিরো আছে। 10 2 মানে 20, কখানা জিরো আছে? কখানা 5 আছে? এর মধ্যে একখানা 5 রয়েছে। 20-এর মধ্যেও একখানা 5 রয়েছে, 4 5 20। 3-এর মধ্যেও, 30-এর মধ্যেও নিশ্চয়ই একখানা 5 থাকবে। 4 10 40-এর মধ্যেও একখানা 5 থাকবে। কিন্তু 50-এর মধ্যে লক্ষ্য করো, 50 মানে 5 5 25 ইন্টু 2, তাহলে দুখানা 5 ছিল, তাহলে একটা এক্সট্রা 5 রইল আমাদের, তাই না? একটা এক্সট্রা বেশি 5 এখানে রয়েছে। একইভাবে 100-এর মধ্যেও 5 5 25, 2 50 ইন্টু 2, 50 2 100। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে সংখ্যা অনুযায়ী 1 থেকে শুরু করে 12খানা তো প্রত্যেকটা 5 রয়েছে, তার সঙ্গে এই যে 50-এর মধ্যে একটা 5 এক্সট্রা রয়েছে, একটা 5 50-এর মধ্যে এক্সট্রা রয়েছে, আর 100-এর মধ্যে একটা 5 এক্সট্রা রয়েছে। তাহলে টোটাল যেগুলো বাদ যাবে, মানে যেগুলো ইভেন মাল্টিপল, কতগুলো বাদ যাচ্ছে? 12 1 13 1 14, 14খানা সংখ্যা 31 থেকে বাদ দিতে হবে। কারণ এই যে 5-এর পাওয়ারটা পেয়েছি, এটা ইভেন এবং অড সবগুলো মাল্টিপ্লিকেশনের জন্য এসছে 5-এর সর্বোচ্চ পাওয়ার। আর এইগুলো এসছে, এই যে 14খানা এলো, এটা শুধু 5-এর ইভেন পাওয়ারগুলোর জন্য, যেগুলোকে বাদ দিতে হবে ওখান থেকে। তাহলে এখান থেকে যদি 14খানা বাদ দিয়ে দিই, তাহলে কত? 4 আছে, কত 11, 7 দিলে 11, 1 হাতে রইল 1, 1 2 2 3 1 দিলে। তাহলে আমি দেখতে পেলাম এই যে অড মাল্টিপল, এখানে 5-এর সর্বোচ্চ পাওয়ার রয়েছে 17, আর 2-এর সর্বোচ্চ পাওয়ার এখানে ছিল 18। তাহলে আমি বলতে পারি যে 5 ইন্টু 2, কারণ 5 এবং 2 একে অপরকে ছাড়া জিরো তৈরি করতে পারে না, তাহলে 17 নিলে সবথেকে বেশি 17 নিলে জিরো তৈরি করতে পারবে, আর 2 একটা এক্সট্রা বসে থাকবে। তাহলে জিরোর সর্বোচ্চ পাওয়ার কত হবে? 17। বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখো আরেকটা অঙ্ক আছে, ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস ইন 1 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 ডট ডট করে 5 টু দি পাওয়ার 5 ডট ডট করে এক সময় 75 টু দি পাওয়ার 75 হচ্ছে। আচ্ছা বলো তো, এখানে 5 টু দি পাওয়ার 5 মানে 5 কখানা রয়েছে? 5 5 খানা রয়েছে, 5টা 5 রয়েছে। একইভাবে 10 টু দি পাওয়ার যদি 10 হয়, তাহলে 10 টু দি পাওয়ার 10 মানে কি লিখতে পারি? 5 ইন্টু 2 টু দি পাওয়ার 10, মানে 5 10টা এখানে চাপবে, 10টা এখানে চাপবে, মানে 5 কটা থাকবে? 5 থাকবে 10টি। ঠিক একইভাবে যদি 15 টু দি পাওয়ার 15 থাকে, 15 মানে কি লিখতে পারি? 5 ইন্টু 3 টু দি পাওয়ার 15, তার মানে 5 কখনো থাকবে এখানে? 15টি 15 থাকবে, 15টি 5 থাকবে, 15টি 5। ঠিক আছে। একইভাবে বলো 20 টু দি পাওয়ার যদি
20 থাকে তাহলে কখানা 5 থাকবে? 5 থাকবে, 20টি 5 থাকবে, 20টি 5। তাহলে আমি বুঝতে পারছি এখানে যেটা গিয়েছে 5 আসছে 5 বার, তাহলে 5 প্রথমবারে 5 বার এলো। তারপরে 10-এর মধ্যেও 5 রয়েছে, ওখানে 5 কতগুলো আসবে? 10টা 5 আসবে। 15-এর মধ্যে নিশ্চয়ই 15খানা 5 আসবে। 20-এর মধ্যে নিশ্চয়ই 20খানা 5 আসবে। একইভাবে চলতে থাকবে এরকম। আর 75-এর মধ্যে নিশ্চয়ই 75খানা 5 আসবে, যেহেতু পাওয়ার 5 রয়েছে তাহলে 75খানা 5 আসবে। তাহলে এখানে আমরা কি করতে পারি? এগুলো যোগ করে দেবো। 5 যদি কমন নিই, 1 2 3 5 15, 3 4 5 20, 4 5 অর্ডার করে 5 15 75। ন্যাচারাল নাম্বারের যোগফলের সূত্র, কতগুলো পদ আছে? 15খানা, তাই n × n + 1/2 মানে 15 × 15 + 1 মানে 16/2, 8 2 মানে 16, 8 5 আসে 40, 40 × 15, তাহলে কত হবে? 4 15 60, 600। এবার দেখো কোনো একটা জায়গায় কিছু জিনিস আমাদের ছেড়ে যাচ্ছে, যেমন ধরো 5-এর পাওয়ার তো 5খানা এলে, 5-এর পাওয়ার যখন 5 ছিল তাহলে 5 কটা আসছিল? 5টা আসছিল। 10-এর পাওয়ার যখন 10 আসছিল তাহলে 5 কটা আসছিল? 10টা আসছিল। কিন্তু বলো তো, যদি এরকম ঘটে, যদি দেখা যায় 25-এর পাওয়ার 25 রয়েছে, তাহলে কি 5 কখানা আসবে? 5 কি 25খানা আসবে নাকি আরো বেশি আসবে? আচ্ছা লক্ষ্য করো, 25কে যদি আমি ভাঙি, 5 × 5, 5 5 25, আর উপরে পাওয়ার রয়েছে 25, তার মানে এই পাওয়ারটা এর ঘাড়ে চাপবে, এই পাওয়ারটা এর ঘাড়ে চাপবে, তাহলে 5-এর পাওয়ার হবে 25, আবার গুণ করে 5-এর পাওয়ার হবে 25, তাহলে 5-এর মোট পাওয়ার কতগুলো হলো? তাহলে 25 আর 25 50খানা হলো। কিন্তু আমরা নিয়েছিলাম কি? 25-এর ক্ষেত্রে পাওয়ার নিয়েছিলাম 5খানা, কিন্তু এখানে দেখতে পাচ্ছি 25খানা আরো এক্সট্রা বেড়ে গেছে। তাহলে এই 25-এর জন্য একটা 5 এক্সট্রা ছিল যেহেতু, তাহলে 25খানা আরো 5 পাওয়া যাবে। ঠিক একই গল্প 50-এর জন্য হবে, তাহলে 50-এর জন্য 50খানা 5 এক্সট্রা পাওয়া যাবে। 75-এর জন্য আরো 75খানা 5 এক্সট্রা পাওয়া যাবে। তাহলে যোগ করো, 5 5 10-এর 0, হাতে রইল 1, 7 1 8, 8 দিয়ে 10, 10 5 15। তাহলে দুটো যোগ করো, আগে এখানে পেলাম 600 আর এখানে পেলাম 150, যোগ করলে কত হয়? 600 750। 750 কোথায় আছে? 750। আমরা জেনে নেবো রিমাইন্ডার থিওরেমটা কি। আমরা যেটা ছোটবেলায় শিখেছিলাম সেটাই। এটাকে বলা হয় ভাজ্য, যাকে ইংরেজিতে বলা হয় ডিভিডেন্ড, DIVIDEND। এটাকে বলা হয় ভাগফল বা কোশেন্ট, এটাকে বলা হয় রিমাইন্ডার বা ভাগশেষ, এটাকে বলা হয় ডিভাইজার, ভাজক। তাহলে সূত্র কি ছিল? ভাজ্য সমান সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। এটুকু জানলেই চলবে, আর কিছু লাগবে না। বলছে on dividing a certain number by 361 we get 27 as remainder। মানে কোনো সংখ্যাকে 361 দিয়ে ভাগ করলে 27 ভাগশেষ আছে। বলছে if the same number is divided by, যদি একই সংখ্যাকে 19 দিয়ে ভাগ করা যায়, what will be the remainder? ভাগশেষটা কি হবে? লক্ষ্য করো, একটা সংখ্যা বলছে এখানে রয়েছে, জানি না কি সংখ্যাটা, ধরে নিচ্ছি x, তাহলে যাকে কিনা 361 দিয়ে ভাগ করছে, ভাগ করার পরে রিমাইন্ডার আসে 27। আমি ধরে নিচ্ছি কোশেন্ট কিউব। তাহলে আমি বলতে পারি এখান থেকে একটা কথা, যে x সমান সমান ভাজ্য সমান সমান ভাজক গুণিত ভাগফল, ভাজক মানে হলো 361, ভাজক গুণিত ভাগফল মানে কিউ, কোশেন্টের কিউ নিয়েছি, ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ মানে এখানে 27। মানে এই যে সংখ্যাটা করছি সেই সংখ্যাটার x, যাকে আমরা এভাবে লিখতে পারি। এখন আমরা জানতে চাইছে এই সংখ্যাটাকে যদি 19 দিয়ে ভাগ করি, তাহলে রিমাইন্ডারটা কত আসবে? আমরা জানি 19 19 361, তাহলে এর সঙ্গে এটা কেটে যাবে, তাহলে 19 দিয়ে কেটে গেলে 19 উপর বসে যাবে, তাহলে এটার সঙ্গে এটা পুরোপুরি কেটে গেল। তাহলে এখানে যদি এর সঙ্গে ভাগ করা হয়, এই পোর্শনটুকুর জন্য রিমাইন্ডার কত আসবে? 0। আর এখানে রিমাইন্ডার কত আসবে? 19 1 কে 19, 20 21 22 23 24 25 26 27, এখানে রিমাইন্ডারটা আসবে কত? 8। তাহলে 8 অ্যান্সার হবে। কত উইল বি দ্য রিমাইন্ডার? 8। দেখো এখানে কি বলছে, when a number x is divided by a divisor, তাহলে x নাম্বারকে যখন একটা ডিভাইজার দিয়ে ভাগ করা হচ্ছে, it is seen that divisor equal to
4 টাইমস দ্য কোশেন্ট, ডিভাইজারের ভ্যালু কোশেন্টের 4 গুণ হবে এবং কি থ্রাইস দ্য রিমাইন্ডার, রিমাইন্ডারের 3 গুণ হবে। ইফ দ্য রিমাইন্ডার ইজ 60, যদি রিমাইন্ডার 60 হয় তাহলে এক্স এর ভ্যালুটা বের করতে হচ্ছে, মানে এক্স মানে কি ডিভিডেন্ড। তাহলে আমাকে বলছে এক্স মাঝখানে বসেছিল, একে একটা ডিভাইজার দিয়ে ভাগ করা হয়েছে, যে ডিভাইজার কিনা 4 টাইমস দ্য কোশেন্ট। তাহলে আমি জানি না কোশেন্টটা কি, কোশেন্টটা মনে করা হচ্ছে কিউ। কোশেন্ট যদি কিউ হয় এটা হবে কোশেন্টের 4 গুণ হবে ডিভাইজার, তাহলে 4 কিউ নিশ্চয়ই হবে। বোঝা গেল? এই পর্যন্ত ডিভাইজার ইকুয়াল টু 4 টাইমস দ্য কোশেন্ট ইকুয়াল টু থ্রাইস দ্য রিমাইন্ডার। তাহলে রিমাইন্ডারের আবার এই যে ডিভাইজারটা, রিমাইন্ডারের আবার 3 গুণ হবে। তাহলে এখান থেকে দেখা গেল এটা কোশেন্টের 4 গুণ, আর আবার এখান থেকে বলছে 3 গুণ হবে কার, রিমাইন্ডার যে বসবে রিমাইন্ডারের 3 গুণ। রিমাইন্ডারটা যদি আমি মনে মনে ধরে নিই 4 কিউ, তবে 4 3 12, তাহলে এখানে ডিভিজারটা তখন 4 কিউ না হলে তখন কত হবে, 4 3 12 কিউ চলে আসবে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম মানে কি বলছে 4 টাইমস দ্য কোশেন্ট, তাহলে যদি ডিভাইজার কোশেন্ট যদি কিউ হতো ডিভাইজার তার 4 গুণ হবে, তাহলে ঘুরিয়ে ভাবো ডিভাইজার যা হয় তার 1/4 হবে কোশেন্ট। তাহলে এটার 1/4 মানে 12কে 4 দিয়ে, 12 কিউকে 4 দিয়ে ভাগ করো, 1/4 মানে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 3 12, তাহলে এর ভ্যালু কত হবে, এটা কিউ নয় তখন এটা হয়ে যাবে 3 কিউ। দেখো সবগুলো জিনিস স্যাটিসফাই করছে কিনা এবার। বলছি when a number x is divided by a divisor it is seen that the divisor equal to, ডিভাইজারটা কি হবে 4 টাইমস দ্য কোশেন্ট, তাহলে কোশেন্টে যে বসবে তার 4 গুণ হবে, তাহলে 3 কিউ এর 4 গুণ করলে 3 4 12 মিলে গেল। থ্রাইস দ্য রিমাইন্ডার, রিমাইন্ডার যে বসবে তাকে 3 গুণ করতে হবে, 4 3 12, তাহলে এখানে 4 কিউ হলে 4 3 12 পুরোপুরি মিলে গেল। এবার কোশ্চেনে বলে দেওয়া আছে রিমাইন্ডার ইজ 60, তাহলে 4 কিউর ভ্যালু হলো 60, তাহলে কিউর ভ্যালু কত, 4 15 60 15 হতে হবে, তাহলে এর ভ্যালু কত হবে 3 15 45 হবে, তাহলে এর ভ্যালু কত হবে 12 × 15, তাহলে 12 × 15 গুণ করলে 5 × 10 হাতে রইল 1, 5 1 5, 2 1 2, 5 7 1 8, আর 1 1 180 হয়ে গেল। আমাদের কি বার করতে হচ্ছে এক্স এর ভ্যালু। এক্ষুনি আমরা রিমাইন্ডার থিওরেম শিখেছি, রিমাইন্ডার থিওরেমে কি বলেছিল ভাজ্য সমান সমান ভাজ্য গুণিত ভাগফল যোগ ভাগশেষ, তাহলে ভাজ্য মানে এখানে 180, ভাজক মানে 180, ভাজ্য গুণিত ভাগফল মানে হলো 45, ভাজ্য গুণিত ভাগফল যোগ ভাগশেষ মানে এখানে কত এসছে 60 এসছে। গুণ করো, 5 8 40 0, 5 8 40 0 হাতে রইল 4, হাতে রইল 4, 5 1 5, 4 8 32, 5 8 40 0 হাতে রইল 4, 5 1 5, 4 8 32, 32 5 37, 37 4 41, 41 1 হাতে রইল 4, 41 1 হাতে রইল 4, 4 1 4 আর 4 8, আর শূন্য ছিল শূন্যটা বসে গেল, প্লাস 60 যোগ করলে কত হবে 8 1 6 0, এই অ্যান্সার হয়ে গেল। একইভাবে লক্ষ্য করো এখানে অঙ্ক দিয়েছে ইফ দ্য সাম অফ টু নাম্বার ইজ 120 অ্যান্ড দ্য কোশেন্ট ইজ 5, যদি যোগফল দুটো নাম্বারের যোগফল 120 বলে দেওয়া আছে এবং তাদের কোশেন্ট হলো 5, ভালো করে লক্ষ্য করো কোশেন্ট 5 বলে দেওয়া আছে আর কিছু বলে দেওয়া নেই, দেন দ্য ডিফারেন্স অফ দ্য টু নাম্বার ইজ, তাহলে ওই দুটো নাম্বারের ডিফারেন্স বার করতে বলছে। যদি কোশেন্টের কথা শুধু বলে দেওয়া থাকে এবং রিমাইন্ডারের গল্প না বলে দেওয়া থাকে তখন ধরে নেবে যে ওই রিমাইন্ডারটা কত আছে 0 আছে, রিমাইন্ডারটা কত আছে 0 আছে। তাহলে আমি ধরে নিচ্ছি দুটো নাম্বার একটা হলো এ একটা হলো বি, তাহলে এ প্লাস বি দুটো ডিজিট যেহেতু দুটো নাম্বার যেহেতু দুটো নাম্বারের যোগফল কত বলে দেওয়া আছে কোশ্চেনে 120। আর কি বলে দেওয়া আছে মনে করো এটা হলো ছোট বিটা হলো বড়, তাহলে এ কে বি দিয়ে ভাগ করলে 5 কোশ্চেন আসছে এবং রিমাইন্ডার নেই মানে পুরোপুরি মিলে যাচ্ছে। তাহলে আমি এই জায়গা থেকে বলতে পারি বির ভ্যালু কত হবে, তাহলে কি ভাজ্য সমান সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ, তাহলে ভাজক গুণিত ভাগফল মানে 5 × এ আর ভাগশেষ যেহেতু 0 তাহলে না দেওয়ার দরকার নেই, মানে কোনো না দিলেও চলে। তাহলে বির ভ্যালু কত এলো, বির ভ্যালু হলো 5 এ, এই জিনিসটা এখানে বসিয়ে দাও। বির জায়গায় কত বসাবো, বির জায়গায় চলে আসবে 5 এ, তাহলে a প্লাস 5 এ ইকুয়াল টু 120। 5 একে 6, 6টা এর ভ্যালু যদি 120 হয় এর ভ্যালু তাহলে কি হবে 120 কে 6 দিয়ে ভাগ, 6 2 মানে 12, 120, তাহলে 20 ভ্যালু হচ্ছে এর ভ্যালু। এর ভ্যালু যদি 20 হয় তাহলে বি ভ্যালু নিশ্চয়ই কত, এর ভ্যালু যদি এখানে 20 বসিয়ে দিই তাহলে বি ভ্যালু নিশ্চয়ই 100 হতে হবে। এবার আমরা কি বার করতে বলছে দুইটার ডিফারেন্স, তাহলে 100 আর 20 ডিফারেন্স কত 80, 80 অ্যান্সার। এবার আমরা রিমাইন্ডার থিওরেমের কয়েকটা প্রপার্টি জেনে নেব। এক্স কে ডি দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার যদি আর হয় তাহলে 2x কে ডি দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার হবে 2r, 3x কে ডি দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার হবে 3r, x² কে ডি দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার হবে r²,
2x³ ডি দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার হবে 2r কিউব। তাহলে কি জিনিস সোজা জিনিস, x ডি দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার যদি r হয় তাহলে 2x ডি দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার হবে 2r। 2 যেহেতু এখানে গুণ হয়েছে x এর সঙ্গে, তাহলে রিমাইন্ডারও 2 গুণ হয়ে যাবে। x এর সঙ্গে যদি 3 গুণ হয় রিমাইন্ডারও 3 গুণ হয়ে যাবে। এই x যদি স্কোয়ার হয় রিমাইন্ডারটাও স্কোয়ার হয়ে যাবে। এখানে যদি 2 গুণ হয় এবং x এর পাওয়ার যদি 3 হয় এখানেও 2 গুণ হবে এবং রিমাইন্ডারের পাওয়ার 3 হয়ে যাবে, সোজা জিনিস। এখানে বলছে ইফ এ নাম্বার ইজ ডিভাইডেড বাই 13, যদি একটা নাম্বারকে 13 দিয়ে ভাগ করা যায়, ইট লিভস রিমাইন্ডার 7, তাহলে 7 ভাগশেষ পাওয়া যায়। ইফ দ্য থ্রাইস অফ স্কোয়ার অফ দিস নাম্বার, যদি 3 গুণের বর্গ মানে 3 ইন্টু ওই সংখ্যার বর্গকে ডিভাইড করা হয় ওই সেম ডিভাইজার দিয়ে, তাহলে রিমাইন্ডারটা খুঁজে বার করতে বলছে। মানে সোজা কথা কী দাঁড়ালো, একটা নাম্বার এক্স, একে 13 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত দাঁড়াচ্ছে, রিমাইন্ডারটা হচ্ছে মানে 7। বলছে ইফ দ্য থ্রাইস 3 গুণ অফ স্কোয়ার অফ দিস নাম্বার ইজ ডিভাইডেড বাই দ্য সেম ডিভাইজার, 13 দিয়ে যদি আবার ভাগ করা যায়, তাহলে আমরা করেছিলাম রিমাইন্ডারটা কত হবে, যেখানে এক্স ছিল রিমাইন্ডার ছিল 7, 3 দিয়ে গুণ করা হয়েছে তাই 3 গুণ হয়ে যাবে, আর স্কোয়ার করা হয়েছে তাই 7-এর স্কোয়ারে বসে যাবে। কত দিয়ে ভাগ করা হচ্ছে, এটা 13 দিয়ে। আচ্ছা, এটা খুব সহজ, একটু মনে রাখবে, এভাবে করা যেতে পারে। এটা 3 ইন্টু 7 7 49 বাই 13, 13কে এটা দিয়ে ভাগ করবো, 13কে এটা দিয়ে ভাগ করবো, যা ভাগশেষ থাকবে সে দুটোকে গুণ করে আবার 13 দিয়ে ভাগ করবো, তাহলে সেভাবে করলে সহজে হয়। তাহলে যেহেতু 3 ছোট 13 থেকে, তাহলে 3 বসে গেল, 13, 3 13 39, 4 13 52, 4 13 52 করলে বেশি হয়ে যাচ্ছে, 3 13 39, 39 আর 49 ওপরে রয়েছে, তাহলে এখানে ভাগশেষ কত রইল 10, নিচে কত বসে আছে 13, 3 10 30, 30কে 13 দিয়ে ভাগ করতে হবে আবার, 13কে 13 তাদের মানে 26, তাহলে পড়ে রইল কত, রিমাইন্ডার কত হবে, রিমাইন্ডার হলো 4। দেখো এই জায়গাটা মনে হচ্ছে একটু বুঝতে সমস্যা হতে পারে, কিছুক্ষণ পরে বা কিছুক্ষণ পরে দেখবে অন্য কিছু থিওরেম বোঝাবো, সেখান থেকে জিনিসটা সহজে বুঝতে পারবেন। এক্স এখানে ছিল, এক্স এর ভ্যালু এখানে বললাম যে এক্সকে 13 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার ছিল 7, তাহলে 3 যেহেতু গুণ হয়েছে তাহলে এখানে রিমাইন্ডারের জন্য 3 গুণ হয়ে যাবে। আচ্ছা, যেহেতু আগে রিমাইন্ডার ছিল 7, তাহলে এখন কি হবে, 7 এক্স স্কোয়ার হয়ে গেছে যেহেতু, তাহলে 7 স্কোয়ার হয়ে যাবে। তাহলে এই জিনিসটাকে 13 দিয়ে ভাগ করলে যেটা ভাগশেষ হবে সেই ভাগশেষটাই হবে এই উত্তরের ভাগশেষ। দেখো এখানে 3 বসে গেল, 7 স্কোয়ার করে 49, আর 13টা নিচে বসে আছে। আমি বলতে চাইলাম কি, এই 13কে এই সংখ্যা দিয়ে ভাগ করব, যেটা রিমাইন্ডার আসবে সেই রিমাইন্ডারের সঙ্গে এই 13কে এই সংখ্যা দিয়ে ভাগ করব, যে রিমাইন্ডারটা আসবে সেই দুটোকে গুণ করব, গুণ করে আবার দেখবো যদি 13 থেকে বড় হয় সেই গুণফলটাকে আবার 13 দিয়ে ভাগ করব। এইভাবে কতক্ষণ ভাগ করব, যতক্ষণ না রিমাইন্ডারটা 13 থেকে ছোট আসে। তাহলে 13 2 26, দেখতে পারো রিমাইন্ডার 4 চলে আসছে, ব্যাস এখানেই স্টপ। তাহলে রিমাইন্ডারটা কত আসবে, 4 আসবে। ঠিক একইভাবে দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এ নাম্বার x when divided by 289 leaves 18 as the remainder. The same number when divided by 17 leaves y as remainder. তাহলে y এর ভ্যালু বার করতে বলছে। তাহলে দেখো যখন একটা নাম্বার x কে ডিভাইড করা হচ্ছে কত দিয়ে, 289 দিয়ে, তাহলে কি হচ্ছে, তখন রিমাইন্ডারটা কত দাঁড়াচ্ছে, রিমাইন্ডার লিভস 18 as রিমাইন্ডার, তাহলে 18টাকে রিমাইন্ডার চলে আসছে। আমি জানি না এখানে কি হবে, ধরে নিচ্ছি কিউ। তাহলে আমি এখান থেকে বলতে পারি x এর ভ্যালুটা কি দাঁড়াচ্ছে, কোশেন্টের সঙ্গে ডিভাইজার গুণ হয়ে যাবে, মানে ভাজ্য সমান সমান ভাজ্য গুণিত ভাগফল, তাহলে 289 ইন্টু কিউ প্লাস রিমাইন্ডার মানে কত, রিমাইন্ডার মানে চলে আসবে 18। তাহলে x এর ভ্যালু এটা। এখানে কি বলছে, দ্য সেম নাম্বার, এই একই সংখ্যা এক্সটাকে when divided by 17, মানে একে কত দিয়ে ভাগ করতে বলছে, 17 দিয়ে ভাগ করতে বলছে। একে ভাগ করা মানে এই সংখ্যাটাকে ভাগ করা 17 দিয়ে। আমরা জানি 17কে 289 দিয়ে পুরোপুরি বিভাজ্য, তার মানে এই পোর্শনটা সেই বিচ্ছেদ নিয়ে মনে আছে, যখন আমরা একাডেমিকে পড়েছিলাম a প্লাস b কে x দিয়ে ভাগ করা মানে কি, একবার a কে x দিয়ে ভাগ করা, তারপরে আবার b কে x দিয়ে ভাগ করা, তাই না। এখানে যে রিমাইন্ডারটা হবে সেই রিমাইন্ডারের সঙ্গে এখানে রিমাইন্ডার যোগ করে দিলে টোটাল রিমাইন্ডারটা পাওয়া যায়। তাহলে এখানে দেখতে পাচ্ছি 17 সঙ্গে এইটা পুরোপুরি বিভাজ্য, কারণ 17 17 289, 17 সঙ্গে পুরো কেটে যায়, তাহলে এটার সঙ্গে ভাগ করলে রিমাইন্ডার আসলো 0। এটার সঙ্গে ভাগ করলে তাহলে 18/17 ভাগ করলে রিমাইন্ডার কত আসবে, এখানে 0 বসে গেল, আর 17 নামটা পড়ে গেল, 17 1 কে 17, রিমাইন্ডার চলে আসছে 1, তাহলে 0 প্লাস 1 মানে 1, রিমাইন্ডারটা 1 চলে আসবে। 1 কোথায় অ্যান্সার আছে, দেখো এই অঙ্কটা কিন্তু এসএসসি সিজিএল প্রি 2019 সালে পড়েছিল, সোজা ছিল। দেখো 28 একটা সংখ্যা,
29 একটা সংখ্যা, আর যোগফল 28 আর 29-এর যোগফল 28 প্লাস 29-এর যোগফল 8 16 17 7 17 2 2 4 5 এর সংখ্যা। যে কোনো সংখ্যা 5 দিয়ে প্রাইম সংখ্যা 5 দিয়ে ভাগ করছি দুজনকে। 5 দিয়ে ভাগ করলে 5 5 আর 25, 26 27 28, 3 ভাগশেষ সেখানে আসে, 5 5 আর 25, এখানে ভাগশেষ আছে কত 4। এই একই ভাজক দিয়ে যদি এই সংখ্যাটাকে ভাগ করা যায়, 5 1 কে 5, 7 নামলো, 5 1 কে 5, ভাগশেষ কত আসছে 2। এই তিনটে ভাগশেষের মধ্যে এখানে ভাগশেষ, এখানে ভাগশেষ, এখানে ভাগশেষের মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক আছে। এটাকে যদি নাম দেওয়া হয় R1, এটাকে যদি নাম দেওয়া যায় R2, এটাকে যদি নাম দেওয়া যায় R3, লক্ষ্য করে দেখো R3 ভ্যালু মানে R3 মানে কত 2, কীভাবে আসছে R3টা আসছে R1 আর R2 যোগ করে, তাহলে 3 প্লাস 4 যোগ করলাম, যোগ করার পর এর থেকে কাকে বিয়োগ করবো, যে ভাজক ছিল সেই ভাজকটাকে বিয়োগ করে। দেখো তো 4 3 7, 7 থেকে 5 বিয়োগ করলে 2, বুঝে গেল। তাহলে ইন জেনারেল আমরা কী বলতে পারি, একটা ভাজক এক্সকে যদি পি দিয়ে ভাগ করি, ভাগশেষ যদি R1 হয়, ওই একই ভাজককে যদি কিউ দিয়ে ভাগ করি, যদি রিমাইন্ডার যদি R2 হয়, তাহলে ওই একই ভাজককে এই দুটো নাম্বারের যোগফল পি এবং কিউ, পি প্লাস কিউ দিয়ে যদি পি প্লাস কিউকে যদি ভাগ করি এক্স দিয়ে, মানে একই ভাজক দিয়ে, তাহলে রিমাইন্ডার যে R3 যেটা আসবে সেই R3 ভ্যালু হবে R1 প্লাস R2, R1 প্লাস R2 মাইনাস এক্স। এই জায়গাটা মনে রাখতে হবে, এটা দিয়ে অনেক কিছু অঙ্ক আসে। তাহলে একটা সংখ্যাকে যদি এক্স দিয়ে ভাগ করা হয়, মানে এক্সটা আমি ভাজকটাকে চেঞ্জ করবো না, ভাজকটা একই থাকবে। একটা সংখ্যাকে এক্স দিয়ে ভাগ করলে যদি রিমাইন্ডার R1 হয়, ওই একই সংখ্যাকে যদি ওই অন্য কোনো সংখ্যাকে যদি একই ভাজক দিয়ে ভাগ করার ফলে যদি রিমাইন্ডার R2 হয়, তাহলে ওই দুটো সংখ্যার যোগফলকে ওই একই ভাগে দিয়ে ভাগ করলে রিমাইন্ডার R3 হলে তাদের মধ্যে সম্পর্ক হলো R3 ইকুয়াল টু R1 প্লাস R2 মাইনাস এক্স। এই রিলেশনটা মনে রাখতে হবে। এখন একটা অঙ্ক দেওয়া আছে, ইফ টু নাম্বারস আর ইচ ডিভাইডেড বাই দ্য সেম ডিভাইজর, দ্য রিমাইন্ডার্স আর রেসপেক্টিভলি 3 and 4. If the sum of the two numbers be divided by the same divisor, the remainder is 2. The divisor is, ডিভাইজারটা জানতে চাইছি। এক্ষুনি আমরা থিওরাম করলাম এরকম টাইপের, যেটা কিনা এসএসসি সিএসএস 2018 সালে এসেছিল। এখানে কি বলছে, দুটো নাম্বারস ইচ আর ডিভাইডেড বাই দ্য সেম ডিভাইজার, মানে ডিভাইজারটা সেম, তাহলে দুটো নাম্বারকে ডিভাইড করা হচ্ছে, আমি ধরে নিচ্ছি ডিভাইজার হলো এক্স, তাহলে দুটো নাম্বারকে ডিভাইড করা হচ্ছে, দুটো ডিভাইজার কিন্তু সেম, এখানেও এক্স এখানেও এক্স। কি বলছে, ইজ ডিভাইডেড বাই দ্য সেম ডিভাইজার, দ্য রিমাইন্ডার্স আর রেসপেক্টিভলি। প্রথমে রিমাইন্ডারটা আসছে 3, দ্বিতীয়টা রিমাইন্ডার আসছে কত 4, তাহলে এটাকে যদি আমি R1 নাম দিই, এটাকে নাম দিচ্ছি R2, তাহলে কি বলছে, তারপরে বলছে ইফ দ্য সাম অফ দ্য টু নাম্বারস, তাহলে এই যে নাম্বারটা যদি পি হয়, এই নাম্বারটা যদি কিউ হয়, তাহলে সাম অফ দ্য টু নাম্বারস মানে কত হবে পি প্লাস কিউ। বলছে ইফ দ্য সাম অফ দ্য টু নাম্বারস বি ডিভাইডেড বাই দ্য সেম ডিভাইজার, সেই একই ডিভাইজার দিয়ে যদি ভাগ করা যায়, তাহলে রিমাইন্ডারটা কত হচ্ছে 2, এটাকে আমরা নাম দিচ্ছি R3। তাহলে বলছে ডিভাইজার মানে আমাদের এক্স এর ভ্যালুটা, এই এক্স এর যে ভ্যালুটা আছে, এক্স এর ভ্যালুটাকে আমরা কি করতে হবে, বের করতে হবে। আমরা কিছুক্ষণ আগে থিওরাম পড়েছিলাম কি হয়, এদের মধ্যে রিলেশনটা কি ছিল, R3 ইকুয়াল টু R1 প্লাস R2 মাইনাস এক্স। তাহলে এক্সটাকে এদিক নিয়ে চলে আসি, বা এক্স সমান সমান R1 প্লাস R2 মাইনাস R3। R1 এর ভ্যালু দেওয়া আছে 3, R2 ভ্যালু দেওয়া আছে 4, আর R3 ভ্যালু দেওয়া আছে 2। 4 3 এর 7 থেকে 2 বাদ দিলে 5 অ্যান্সার, 5টাই অ্যান্সার হবে। ঠিক আছে, আমরা রিমাইন্ডার থিওরেমের আরেকটা টাইপের অঙ্ক দেখে নিই। এখানে বলছে ইফ এ নাম্বার n ইজ ডিভাইডেড বাই এ ডিভাইজার d অফ 2 ডিজিট, তাহলে একটা নাম্বার n কে যখন একটা 2 ডিজিটের ডিভাইজার d দিয়ে ডিভাইড করা হয়, gives a remainder 68, তাহলে রিমাইন্ডারটা কত আসে 68, মানে ভাগশেষ কত আসে 68। if 5 এর
ইজ ডিভাইডেড বাই ডি, তাহলে 5n কে যদি ডি দিয়ে ডিভাইড করা হয় তাহলে কি বলছে, ইট গিভস রিমাইন্ডার 20। তাহলে 5n সংখ্যাটাকে যখন ওই ডি ডিভাইজার দিয়ে ডিভাইড করা হয় তখন রিমাইন্ডার কত আসছে, 20। তাহলে আমাদেরকে ডি এর ভ্যালু বের করতে হচ্ছে, মানে ওই 2 ডিজিটের ভাজকের মানটা বের করতে হচ্ছে আমাদের। তাহলে এটা আমরা একটা থিওরেম পড়ার সময় পড়েছিলাম, যদি x কে d দিয়ে ডিভাইড করা হয়, x কে d দিয়ে যদি ডিভাইড করা হয় তাহলে রিমাইন্ডার যদি r হয়, তাহলে 5x কে যদি ওই d দিয়ে ডিভাইড করা হয় রিমাইন্ডারটা হয় 5r। এরকম আমরা একটা পড়েছিলাম না? তাহলে দেখো এখানে বলছে ইফ এ নাম্বার n ইজ ডিভাইডেড বাই এ ডিভাইজার d, তাহলে n নাম্বারটাকে d দিয়ে ডিভাইড করা হচ্ছে, তারপরে কি হচ্ছে 2 ডিজিট ডিভাইজার 2 ডিজিট ডিভাইজার d gives a রিমাইন্ডার 68। তাহলে এখানে রিমাইন্ডার কত আসছে, রিমাইন্ডার আসছে 68। বলছি 5n ইজ ডিভাইডেড বাই d, তাহলে 5n যদি ডিভাইড করা হয় 5n ইজ ডিভাইডেড বাই d, তাহলে এই কথা অনুযায়ী এই জায়গা থেকে আমরা বলতে পারি রিমাইন্ডারটা নিশ্চয়ই আসা উচিত 5 ইন্টু আর, যেহেতু এখানে আর ছিল 68, তাহলে 5 ইন্টু 68, তাহলে মাল্টিপ্লাই করলে কত হয়, 50টা 40 শূন্য, হাতে রইল 4, 5 6 30 আর 4 34। তাহলে এইটা রিমাইন্ডার আসা উচিত ছিল, তাই তো? কিন্তু দেখো এখানে কি বলছে, রিমাইন্ডার এসছে 20 এসছে। তার মানে আমি বুঝতে পারলাম এখান থেকে যে যদি একটা নাম্বার n কে বা 5n কে, যে কোনো নাম্বারই থাকুক এখানে, যদি আমরা d দিয়ে ডিভাইড করি সেক্ষেত্রে রিমাইন্ডারটা কত আসছে, রিমাইন্ডারটা আসছে 20। সংখ্যাটা কত ছিল, যেহেতু রিমাইন্ডারটা আসা উচিত কত ছিল, রিমাইন্ডারটা আসা উচিত ছিল 340। মানে এই জায়গা থেকে আমরা বলতে পারতাম যে n কে d দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার আসছে 68, সেখান থেকে আমরা বলতে পারি 5n কে d দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার আসা উচিত ছিল 340, কিন্তু আমাদের রিমাইন্ডার এসছে কত, 20। তার মানে যদি এটা বিয়োগ করে দিই, 0 2 আছে কত দিলে 4, 2 দিলে আর 3টা বসে গেল, তার মানে এই যে সংখ্যাটা এলো এই সংখ্যাটাই হলো d এর, মানে এই সংখ্যাটার ফ্যাক্টর হলো d। তাহলে এই সংখ্যাটাকে ফ্যাক্টরাইজ করলে যে ভ্যালু পাবো একটা ভ্যালু d এর সঙ্গে সমান হবে, কোইন্সাইড করবে, মানে 320 এর ফ্যাক্টর হবে d এর ভ্যালু। এখন কন্ডিশন চাপানো আছে, তার মানে কি বলছে, d ইজ এ ডিভাইজার অফ 2 ডিজিট। তাহলে ডিভাইজার অফ 2 ডিজিট মানে এই 320টাকে আমাদের কি করতে হবে, এবার ফ্যাক্টরাইজ করতে হবে। 320 টাকে যদি ভাঙি তাহলে 2 ইন্টু 2 4, 2 মানে 8, 4 8 32 হয়, তাহলে 2 2 4 2 8 ইন্টু 4 ইন্টু আমি ভাঙছি এখান থেকে 5 ইন্টু 2, 5 2 10। তাহলে আমাদের কি করতে হবে, 2 ডিজিটের নাম্বার নিতে হবে, কিন্তু খুব সাবধান, যে নাম্বারটা সবসময় আমরা জানি কি, সবসময় ভাজকের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে জানি আমরা ভাজকের ভ্যালুটা সবসময়, মানে যদি এটি x হয় আর রিমাইন্ডার যদি r হয়, তো সবসময় মনে রাখতে হয় আমাদের এই যে ভাজকের ভ্যালু x এর ভ্যালুটা সবসময় বড় হয় r এর থেকে, মানে অলওয়েজ ভাজক বড় হয় কার থেকে, রিমাইন্ডারের থেকে। ভাজক সবসময় রিমাইন্ডারের থেকে বড় হয়। তাহলে আমাদের ভাজক যদি এক্ষেত্রে d হয় আর রিমাইন্ডার যদি 68 এবং 20 হয়, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে 68 এর থেকে বড় সে তো 20 থেকে অবশ্যই বড় হবে। তাহলে আমাদের মনে রাখতে হবে এই ডি ভ্যালুটা এমন নিতে হবে যাতে সেটি 68 এর থেকে বড় হয়, 68 এর থেকে বড় রিমাইন্ডার নিতে হবে। তাহলে এবার গুণ করে দেখো কি কি নেওয়া যেতে পারে। যদি আমরা এখান থেকে 8 নিই আর 5 আসতে 40, তাহলে এই 2 2 4 2 8 আর 5 আসতে 40, 40 তো 68 থেকে ছোট, তাহলে হবে না, আর একটু বাড়াও। তাহলে আমরা এক কাজ করি, 2 2 4 4 2 8, 8 2 16 আর 5 আসতে 40, 16 5 16 80। তাহলে কি হলো, 2 2 4 4 2 8 আর 5 2 10, 8 10 80 লিখলাম আর এখানে 4টা বসিয়ে রাখলাম। দেখো 80 ভ্যালুটা নিশ্চয়ই 80টা কি হবে, 80টা বড় হবে, কার থেকে বড় হবে, 68 এর থেকে বড় হবে। আর যে 68 এর থেকে বড় সে নিশ্চয়ই 20 এর থেকে বড়, তাহলে এই কন্ডিশনটা মোটামুটি ফুলফিল করছে। আর একটু বাড়ানো যায় কিনা দেখি, 80 থেকে যদি ছোট মানে বড় নিই, তাহলে 80 থেকে বড় নিতে গেলে মিনিমাম 80 সঙ্গে 1 থেকে বড় সংখ্যা 2 গুণ করতে হবে। তাহলে এইটাকে আমি যদি ভেঙে লিখি, যদি 80 ইন্টু 4টাকে লিখলাম 2 গুণ 2, তাহলে 8 2 কত হলো 16, 160 ইন্টু 2। এটা হবে না, কেন বলো তো, মানে যদি এইভাবে ভাঙি তাহলে এইটার ভ্যালুটা কত, এইটার ভ্যালু তো d হবে। যেমন এখানে আমরা d এর ভ্যালুটাকে 80 নিলে কন্ডিশন স্যাটিসফাই করছে,
কারণ 2 ডিজিট নাম্বার এবং দেখা যাচ্ছে সেটা 68 থেকে বড়। যদি এইভাবে নিই তাহলে দেখো 3 ডিজিট নাম্বার চলে এসছে, কিন্তু আমার স্ট্রংলি বলে দেওয়া ছিল ওখানে, স্ট্রিক্টলি বলে দেওয়া ছিল ওখানে কি যে 2 ডিজিট নাম্বার হতে হবে। তাহলে 160 নিশ্চয়ই 2 ডিজিট নাম্বার নয়, তাহলে এটা হবে না। তাহলে আমি দেখতে পেলাম যে ডি এর ভ্যালুটা 80 নিলে একমাত্র এটা পসিবল, অতএব আমরা বলতে পারি যে ডি ইকুয়াল টু কত হবে, 80 হবে। আর অন্য কোনোভাবে নেওয়া সম্ভব হবে না। দেখবে প্রত্যেক ক্ষেত্রে হয় ডি এর ভ্যালুটা 68 থেকে ছোট হবে। আর যদি এরকম নেওয়া যেতে পারতো, যদি এরকম করে ভাঙতে তুমি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 হলো, আর 8 দুগুণে 16, তাহলে এরকম যদি বলো যে বা এরকম যদি নাও 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 আসতে 32, 32 ইন্টু 10, তাহলে 32টা তো 2 ডিজিট নাম্বার, কিন্তু সমস্যা কোথায়, 32টা 68 থেকে ছোট, ছোট হওয়া যাবে না। ডিভাইজার কোনোদিন রিমাইন্ডার থেকে ছোট হতে পারে না, তাহলে এটাও হবে না। তাহলে এরকম ভাবে অন্যগুলো দেখবো হবে না। যেমন ধরো যদি এরকম নাও 5 দুগুণে 10, 4 10 40, 40টা বললাম 40 ইন্টু, ধরো এইগুলোকে একটা ঘরে নিলে 40 আর এখানে 8 বসিয়ে রাখবে, এটাও হবে না। কারণ এটা কি, এটা দেখতে পাচ্ছি 40 সংখ্যাটা 68 থেকে কি হবে, 68 থেকে ছোট, আর ডিভাইজার কখনো রিমাইন্ডার থেকে ছোট হতে পারে না। তাহলে এভাবে কোনোটাই হচ্ছে না, একমাত্র পসিবল ডি ভ্যালুটা কত হচ্ছে 80, ব্যাস হয়ে গেল। আমরা নাম্বার সিস্টেমের আরেকটা টাইপের অঙ্ক দেখে নিই। বলছে ফাইন্ড দ্য লার্জেস্ট 3 ডিজিট নাম্বার দ্যাট গিভস রিমাইন্ডার 1 and 5 when divided by 5 and 8 রেসপেক্টিভলি। মানে 3 ডিজিটের সবথেকে বড় সংখ্যা খুঁজে বার করতে বলছে, যাকে কিনা 5 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে এবং 8 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে। আচ্ছা, আমাদের লার্জেস্ট 3 ডিজিট নাম্বার বের করতে বলছে, সেখানে কি দেখা যাচ্ছে 5 দিয়ে ভাগ করলে, মনে করো নাম্বারটা হলো n, একে 5 দিয়ে ভাগ করলে তাহলে নিশ্চয়ই 5 এর মাল্টিপল 5x, কত ভাগশেষ থাকবে, 1 ভাগশেষ থাকবে। দেখো তো কন্ডিশনটা ঠিকঠাক হলো কিনা। n নাম্বারটাকে যদি 5 দিয়ে ভাগ করি, এই নাম্বারটাকে 5 দিয়ে ভাগ করা মানে এই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করা, তাহলে একে 5 দিয়ে ভাগ করা মানে কি, বিচ্ছেদ নিয়মে একে 5 দিয়ে ভাগ করতে হবে, একে 5 দিয়ে ভাগ করতে হবে। একে 5 দিয়ে ভাগ করা মানে কি, পুরোপুরি এটা বিভাজ্য 5 দিয়ে। একে 5 দিয়ে ভাগ করা মানে কি, 1 কে 5 দিয়ে ভাগ করে রিমাইন্ডারটা 1 চলে আসবে, তাহলে 1 মিলে গেল। মানে কোনো সংখ্যাকে 3 ডিজিটের সবথেকে বড় সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে 1 রিমাইন্ডার আসে, তাহলে দেখতে পাচ্ছি 1 রিমাইন্ডার চলে আসছে। এবার বলছে ওই সংখ্যাটাকে যদি 8 দিয়ে ভাগ করা হয় তাহলে 5 ভাগশেষ আসবে। ভালো করে ভাবো, ওই সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ করলে 5 কি হবে, ভাগশেষ আসবে। আচ্ছা ঘুরিয়ে ভাবো তো, যদি এই 5টাকে ওই সংখ্যা থেকে বিয়োগ করা যায় তাহলে সেটা 8 দিয়ে বিভাজ্য হয়ে যাবে। এটা বলা যায় কি, যে একটা সংখ্যাকে 8 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ আসে। আমি ঘুরিয়ে বললাম, ওই ভাগশেষটাকে যদি বাদ দেওয়া যায়, বিয়োগ করে দেওয়া যায়, তাহলে এই সংখ্যাটা 8 এর মাল্টিপল হবে, মানে 8 দিয়ে বিভাজ্য হবে। তাহলে বলতে চাইলাম এই যে 5x প্লাস 1 রয়েছে, একে আমরা কি করব, একে যদি আমরা এই ভাগশেষ যেটা রয়েছে, রিমাইন্ডার যেটা ছিল সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি হবে, যে সংখ্যাটা আসবে 5x বসে গেল, আর 1 থেকে 5 বিয়োগ করলে 4, চিহ্ন যেহেতু মাইনাস, মাইনাস বসে গেল। এটা কি হবে, এইটা নিশ্চয়ই ডিভিজিবল হবে বাই 8, নিশ্চয়ই 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে যদি এটা 8 দিয়ে বিভাজ্য হয় তাহলে আমাকে দেখতে হবে x এর ভ্যালু সবথেকে কম কত নিলে এটা 8 দিয়ে বিভাজ্য হয়। তাহলে x এর ভ্যালু ধরো 1, 1 নিলে কি হচ্ছে, 5 1 কে 5, 5 থেকে 4 বিয়োগ করলে হয় 1। এই 1 কে কি 8 ভাগ করতে পারবে, ভাগ করতে পারবে না, তাহলে 1 নেওয়া যাবে না। এবার নাও 2 নাও, 2, 5 দুগুণে 10, 10 থেকে 4 বিয়োগ করলে 6, 6 কে কি 8 ভাগ করতে পারবে, পারবে না, কারণ রিমাইন্ডার এখানে দেখতে পাচ্ছি এখানে ভাজ্য থেকে ভাজক বড়, তাহলে ভাগ করার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা 2 হলো না, 3, 3 5 15, 15 থেকে 4 বিয়োগ করো তাহলে 11, 8 কি 11 কে ভাগ করতে পারবে, মানে পুরোপুরি ডিভাইজিবল হবে, ডিভাইজিবল হবে না, তাহলে 3টাও হলো না। 4 নাও, 4 5 20, 20 থেকে 4 বিয়োগ করলে 16, 16টা পুরোপুরি ডিভাইজিবল। তাহলে x এর সবথেকে কম ভ্যালু কত হলো, 4। x এর সবথেকে কম ভ্যালু যদি 4 হয়, x এর সবথেকে কম ভ্যালু কত হলো, 4, তাহলে এখানে বসিয়ে দেবো। x এর সবথেকে কম যদি 4 হয় তাহলে দেখতে পাচ্ছি 4 5 20 প্লাস 1 মানে 21। 21 সংখ্যাটা কি বার হলো বলো তো, 21 সংখ্যাটা এত কষ্ট করে বার করানোর এই কারণে, 21টা হলো সবথেকে ক্ষুদ্রতম সেই সংখ্যা যে সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে এবং 8 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকে। চেক করে নাও, 21 সংখ্যাকে তুমি 5 দিয়ে ভাগ করো, 4 5 20, 1 ভাগশেষ থেকে গেল। 21 সংখ্যাটা তুমি 8 দিয়ে ভাগ করো, 8 2 16, 17 18 19 20 21,
তাহলে ভাগশেষ থেকে গেল। তাহলে আমরা সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা সেটা পেয়ে গেলাম যে সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে এবং 8 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকে। সংখ্যাটা কত? সংখ্যাটা হলো 21। এবার আমাদের এখানে বলে দেওয়া ছিল লার্জেস্ট 3 ডিজিট নাম্বার, যারা কিনা কি হবে 5 এবং 8 দিয়ে ভাগ করলে এই ভাগশেষগুলো থাকবে। তাহলে আমি লার্জেস্ট নাম্বারটা বের করার জন্য কি করব? এলসিএম নেব। এলসিএম কাদের কাদের এলসিএম নেব? 5 এবং 8 এর। তাহলে 5 and 8, 5 আসলে কি হয়? 40, নিশ্চয়ই 40 হবে। তাহলে সংখ্যাটাকে আমরা এরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যেহেতু দেখো 21টা তো হচ্ছে সংখ্যা, কিন্তু আমার তো 3 ডিজিট নাম্বার বার করতে হবে, এবং শুধু 3 ডিজিট নাম্বার নয়, লার্জেস্ট 3 ডিজিট বার করতে হবে। তাহলে আমরা কি করব? 40 এর মাল্টিপল নিয়ে যাব। তাহলে আমরা ইন জেনারেল কি লিখতে পারি? 40k। তাহলে এই যে 40kটা আসবে সেটা 5 দিয়েও বিভাজ্য হবে, 40k এটা 8 দিয়েও বিভাজ্য হবে। শুধু ডিভাইজেবল হলে তো হবে না, আমাদেরকে একটা কন্ডিশন এখানে দেওয়া ছিল 5 দিয়ে ভাগ করলে যেন 1 ভাগশেষ থাকে এবং 8 দিয়ে ভাগ করলে যেন 5 ভাগশেষ থাকে। তাহলে সেইটাকে নিশ্চিত করার জন্য আমরা তো কাজ করে নিয়ে যতক্ষণ ধরে যে এমন একটা সংখ্যা খুঁজে বার করে নিয়েছি সব থেকে ছোট, যে সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে এবং 8 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে, সেটাকে আমরা কি করবো? এখানে যোগ করে দেবো। এটা কেন করলাম? দেখো এই পার্টটুকু, এই পুরো সংখ্যাটার মধ্যে এই পার্টটুকু হলো 5 এবং 8 দিয়ে ডিভাইজেবল, আর এই পার্টটুকু নিশ্চিত করছে যে এটা ডিভাইজেবল হয় হোক কোনো অসুবিধা নেই, কিন্তু এই পার্টটা নিশ্চিত করছে যদি 5 দিয়ে ভাগ করা হয় 1 ভাগশেষ থাকবে এবং যদি 8 দিয়ে ভাগ করা হয় 5 ভাগশেষ থাকবে, তাহলে এটুকু নিশ্চিত করছেন। এবার আমরা কে এর ভ্যালু বাড়িয়ে যাবো। এমনিতে দেখো কে এর ভ্যালু যদি আমি 20 নিই, তাহলে 40 × 20, 40 × 20 তাহলে কত হয়? 4 × 8, দুটো শূন্য, তাহলে 800। আরও বাড়ানো যায় কি? কারণ 3 ডিজিট নাম্বার বলেছিল এবং লার্জেস্ট বলেছিল। তাহলে এবার 21 জায়গায় যদি আমি 22 নিই, 20 জায়গায় যদি 22 নিয়ে নিই, তাহলে দেখো 4 × 8, 4 × 8, 880। আরও বাড়ানো যায় কিনা দেখি। 23 নিয়ে দেখো কি হয়? 23 নিলে 3 × 4 = 12, 2 হাতে রইল 1, হাতে 8 × 9, 920। আরও বাড়ানো যায় কিনা দেখো। যদি 25 নিয়ে যায়, দেখো 40-এর সঙ্গে যদি 25 গুণ করো, আমরা তো জানি 4 25 কত হয়? 100, শূন্য বসে গেল। এটা কিন্তু 4 ডিজিট নাম্বার চলে আসলো। তাহলে কে এর ভ্যালু 25 হওয়া যাবে না। আবার দেখলাম 23 পর্যন্ত গুণ করে গিয়েছিলাম, তাহলে 24 নিয়ে দেখো 24 এর ভ্যালু কত আসে? 4 24 96 জানি আমরা, শূন্যটা বসে গেল। 960 হচ্ছে বড়, 900 আগের যে 23 দিয়ে বলেছে তার থেকে বড়। তাহলে এখানে 960 বসিয়ে দেখি কত হয়। 960 যোগ 21 করলে দেখো তো কত হয়? 1 6 2 8, 981। 981 তো 3 ডিজিট নাম্বার, এর থেকে বেশি নেওয়া সম্ভব নয়, কারণ 25 দিয়ে গুণ করলে আমাদের 1000, 4 ডিজিট নাম্বার চলে আসছে। তাহলে 981টা হলো সেই সংখ্যা, 3 ডিজিটের সব থেকে বড় সংখ্যা, যাকে কিনা 5 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে এবং 8 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে। এটা কিন্তু খুব ভালো অঙ্ক, এটাই হবে অ্যান্সার। তাহলে আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।